আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। সাবজেক্টের ধারাবাহিক ক্লাসে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলছিলাম সর্বশেষ সেটা ছিল হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন। ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনে আমরা ধারাবাহিকভাবে কয়েকটা টপিকের উপর আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ দুইটা মেজর টপিকের উপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করেছিলাম। তার মধ্যে একটা ছিল ওয়ান ওয়ে স্ল্যাব WSD পদ্ধতিতে, যেটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, এবং USD পদ্ধতিতে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনটাও শুরু করেছিলাম। তো USD পদ্ধতিতে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের আমরা আজকের ক্লাসে আরও একটি ম্যাথমেটিক্স প্রবলেম সমাধান করব। সেই কোশ্চেনটা আমি বোর্ডে লিখেছি। কোশ্চেনটাতে বলা হচ্ছে সাধারণভাবে স্থাপিত ওয়ান ওয়ে স্ল্যাবের ডেড লোড মোমেন্ট 2000 কেজি মিটার এবং লাইভ লোড মোমেন্ট 1800 কেজি মিটার হলে তথ্যাদির সাহায্যে স্ল্যাবের পুরুত্ব ও লোহার পরিমাণ নির্ণয় করো। দুইটা বিষয় বের করতে বলেছে, স্ল্যাবের থিকনেস এবং রিনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করো। তথ্যাদি হচ্ছে A'(C) অর্থাৎ কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে 281 এবং স্টিলের ম্যাক্সিমাম স্ট্রেংথ দেওয়া আছে হচ্ছে আমাদের 42, অর্থাৎ এটা হচ্ছে অ্যালোয়েবল। FS মূলত অ্যালোয়েবল আর এটা হচ্ছে A'(C). তাহলে সেক্ষেত্রে এই মানটা মূলত USD, তো যার কারণে এই মানটা হবে হচ্ছে Y, ইল্ড হবে। হ্যাঁ, USDর ক্ষেত্রে তো আলটিমেটটাই কন্ডিশন কনসিডার করা হয়, এই কারণে FY = 4200, বিটা 1 দেওয়া আছে 0.85, ফাই দেওয়া আছে 0.90। তাহলে এই ডাটা থেকে আমাকে বের করতে হবে স্ল্যাবের থিকনেস এবং লোহার পরিমাণ নির্ণয় করো। পরিমাণ বলতে এখানে কিন্তু বোঝানো হয়নি যে কতটুকু লোহা লাগবে, কত কেজি লোহা লাগবে, বিষয়টা এমন নয়। যেহেতু এটা ডিজাইন পার্ট, তাই পরিমাণ বলতে বোঝানো হয়েছে লোড রিনফোর্সমেন্ট ডিজাইন করো, তার স্পেসিং ডিজাইন করো, তার এরিয়া অফ স্টিল ডিজাইন করো, তার ডায়ামিটার ডিজাইন করো। আর যদি এটা এস্টিমেট হতো তাহলে আমাকে পরিমাণ বলতে কত কেজি লাগতো সেটা বের করতে হতো। ভাষাটাও সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করছে। তাহলে এমতো অবস্থায় আমরা প্রথমত স্ল্যাবের পুরুত্ব ক্যালকুলেশন করব, তারপরে লোহার পরিমাণ ক্যালকুলেশন করব। তাহলে আমি যদি সলিউশনে আসি, এইটার সলিউশনে যদি আমি লোহার পুরুত্ব ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার সূত্র কি, মোমেন্ট থেকে আমাকে ইফেক্টিভ ডেপথ বের করতে হবে এবং ইফেক্টিভ ডেপথ থেকে তারপরে আমরা টোটাল ডেপথ বা টোটাল থিকনেসে যাব। এটাই তো আমাদের ফর্মুলা, তাই না? যেটা আমরা প্রিভিয়াসে সূত্রের ক্লাসে অথবা আমাদের ফর্মুলার যে ক্লাসগুলো ছিল কন্ডিশনাল, সেই ক্লাসগুলো দেখেছি, এবং প্রিভিয়াসে আমরা যে ম্যাথটা করেছি সেখানেও আমরা দেখেছি যে ইফেক্টিভ ডেপথ থেকে মূলত থিকনেস ক্যালকুলেশন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা মোমেন্ট ছাড়া তো আমরা ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন করতে পারি না, কারণ মোমেন্টের সূত্র থেকে আমরা ডি এর মানটা পাবো যে M = phi rho Fy BD square 1 - 0.5 rho Fy by F'(C). অর্থাৎ ডি এর মানটা শুধুমাত্র মোমেন্টের সূত্রেই থাকছে। তাহলে মোমেন্টের সূত্র থাকতে হলে যদি আমি ডি এর মান বের করতে চাই, তাহলে আমার মোমেন্টের মান জানা থাকতে হবে। খুব সিম্পল কথা। তাহলে মোমেন্টের মান যদি জানতে হয় তাহলে আমরা জানি যে মোমেন্ট ক্যালকুলেশন করতেই হয় শুধুমাত্র লোড থেকে, কিন্তু কোশ্চেনে বলা হচ্ছে কোনো লোড নাই, ডিরেক্টলি মোমেন্টের মানটাই দেওয়া আছে, কিন্তু বলে দিয়েছে ডেড লোড থেকে যে মোমেন্টটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 2000 কেজি এবং লাইভ লোড থেকে যে মোমেন্টটা হবে সেটা পাবো হচ্ছে 1800 কেজি। তাহলে আমরা যখন ফর্মুলা ক্লাস করেছিলাম তখন একটা কন্ডিশনে শিখেছিলাম, যদি কোশ্চেনে ডিরেক্টলি মোমেন্টের মান দেওয়া থাকে তাহলে আমরা ফ্যাক্টর যে লোডের ফ্যাক্টর, সেই ফ্যাক্টর দ্বারা মোমেন্ট ক্যালকুলেশন করতে পারি, যেহেতু মোমেন্টগুলো ডেড লোড এবং লাইভ লোডের জন্য ভ্যারি করে দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথমে বলি যে ডিজাইন লোড ক্যালকুলেশন স্টেপ 1 কি বলবো, ডিজাইন লোড ক্যালকুলেশন। ডিজাইন লোড ক্যালকুলেশন, তাহলে ডিজাইন লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এখানে কি বলছি না, লোড পাচ্ছি না, মোমেন্ট পাচ্ছি না, তাহলে আমরা কি বলতে পারি, আর ডিজাইন লোডের বিষয় এখানে নাই। খেয়াল করি, যেহেতু কোশ্চেনে লোড নাই, লোডের দ্বারা উৎপন্ন মোমেন্টের মান দেওয়া আছে, তার মানে লোড থেকেই যে মোমেন্ট বের করতে হয় বিষয়টা এমন না, ডিরেক্টলি যেহেতু মোমেন্ট দেওয়া আছে তার কারণে আমরা মোমেন্টই বের করতে পারি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে এই জায়গাটা চেঞ্জ করে দিব, দেখি লিখবো আলটিমেট মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি আলটিমেট অথবা ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন, যেটাই বলি না কেন, ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন। যদি এখানে লোড থাকতো
তাহলে আমরা লোডই ক্যালকুলেশন করতাম, যেহেতু লোডের দ্বারা উৎপন্ন মোমেন্ট দেওয়া আছে কোশ্চেনে, যার কারণে আমরা বলবো ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন। ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন করতে হলে আমাদের তো লোডের ফ্যাক্টর জানা আছে অন দ্য বেসিস অফ বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এসিআই কোড, যে লাইভ লোড এবং ডেড লোডের ক্ষেত্রে ইউএসডি মেথডে একটা ফ্যাক্টর দিয়ে দিয়েছে। সেই ফ্যাক্টরটা কি আমরা বলতে পারি উই নো, আমরা জানি। যদি আমি লোডের ক্ষেত্রে আসতাম তাহলে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, কিন্তু এখানে লোড না দিয়ে ডেড লোডের কারণে মোমেন্ট এবং লাইভ লোডের কারণে মোমেন্ট দেওয়া আছে। সো আমরা বলতে পারি ম্যাক্সিমাম বা আলটিমেট মোমেন্ট 1.4 ডেড লোড মোমেন্ট। আর ডেড লোডের কারণ উৎপন্ন 1.4 ফ্যাক্টরটা কার জন্য? ডেড লোডের জন্য। কিন্তু ডেড লোডের কারণে উৎপন্ন মোমেন্টের মান যেহেতু দেওয়া আছে, তার মানে বলতে পারি ডেড লোড মোমেন্ট প্লাস 1.7 মোমেন্ট লাইভ লোড। তার মানে আমরা বলতে পারি যে লাইভ লোডের কারণে যে মোমেন্টটা উৎপন্ন হয়েছে এখানে, সেই মোমেন্টের মানটা হচ্ছে লাইভ লোডের কারণে হওয়ার কারণে 1.7 ফ্যাক্টর। তার মানে ডেড লোডের জন্যই কিন্তু 1.4 থাকলো এবং 1.7 কিন্তু লাইভ লোডের জন্যই থাকলো আলটিমেটলি। তাহলে এখানে যদি আমরা মান ইনপুট করি তাহলে কি পাবো? 1.4 ডেড লোড মোমেন্ট দেওয়া আছে কত আমাদের 2000 এবং 1.7 লাইভ লোডের দেওয়া আছে 1800। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবো। সেটা কত পাবো আমরা একটু দেখি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 1.4 ইন্টু 2000 প্লাস 1.7 ইন্টু 1800, পাচ্ছি কত? 5860 কেজি মিটার। তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি 5860 কেজি মিটার। কিন্তু আমাদের যেহেতু সূক্ষ্ম মানগুলো, ছোট মানগুলো সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে, যার কারণে আমরা এখানে 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার করে নেব, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার করে নেব। তাহলে আমরা বলতে পারি 586000 কেজি সেন্টিমিটার। এটা হচ্ছে আমার আলটিমেট মোমেন্টের ভ্যালু। এটা কি পেলাম আমরা? আলটিমেট মোমেন্টের ভ্যালু। তাহলে আলটিমেট মোমেন্ট পেলে আমাদের ডেপথ ক্যালকুলেশনে আর কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, আলটিমেট মোমেন্ট ক্যালকুলেশন করতে পারি। তাহলে আলটিমেট মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের ফর্মুলা জানা আছে নিশ্চয়ই। তাহলে আমরা স্টেপ 2-তে যাই। তাহলে আমরা বলতে পারি স্টেপ 2। স্টেপ 2-তে আমরা কি শিখব? স্ল্যাবের গভীরতা নির্ণয়, তাই না? তাহলে স্ল্যাব ডেপথ ক্যালকুলেশন। তাহলে স্ল্যাবের ডেপথ ক্যালকুলেশন করার জন্য আমাদের ফর্মুলা কি জানা আছে? আমরা জানি উই নো, কি বলতে পারি এখানে যে উই নো, সূত্রটা হচ্ছে মোমেন্টের, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মোমেন্ট, আলটিমেট মোমেন্ট এম ইকুয়াল টু, ফর্মুলাটা আমাদের কি? ফাই রো এফ ওয়াই বি ডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইড বাই এফ প্রাইম সি। আমাদের এই সূত্রটা জানা আছে, তাই না? সেটা কি? মোমেন্ট, আলটিমেট মোমেন্ট ইকুয়াল টু ফাই রো এফ ওয়াই বি ডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। আমরা এই পাশ থেকে চলে আসছি এই পাশে বাউন্ডারি লাইন দিয়ে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রে মোমেন্ট আলটিমেটের ভ্যালুটা আমার জানা আছে 586000। ফাইয়ের মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে 0.9, এফ এর মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে 4200, বি এর মানটা আমরা জানি 1 মিটার স্ট্রিপ বিবেচনা করতে হয়, তার মানে 100 সেন্টিমিটার। ডি এর মানটা হচ্ছে স্ল্যাবের ডেপথ, ইফেক্টিভ ডেপথ, এটা বের করব। রো এর মানটা অজানা, এফ ওয়াই এফ প্রাইম সি জানা, তার মানে রো এর মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি আমরা লিখতে পারি হচ্ছে কনসিডার 1 মিটার স্ট্রিপ। তাহলে 1 মিটার স্ট্রিপ বা 100 সেন্টিমিটার স্ট্রিপ, তাই না? যদি তাই হয় তাহলে আমরা এখন যদি এই কোশ্চেনে আমাদের রো এর মানটা জানা থাকে, তাহলে আমি এখান থেকে সব মান জানা ইফেক্টিভ ডেপথ বের করতে পারি। তো আমাদের রো এর মান জানার জন্য সূত্রটা কি জানা আছে?
রো ইকুয়াল টু রো ম্যাক্সিমাম ইকুয়াল টু 0.75 রো বি জানা আছে। আমরা জানি স্টিল রেশিও অথবা ম্যাক্সিমাম স্টিল রেশিও ইকুয়াল টু 0.75 ব্যালেন্স স্টিল রেশিও রো বি। তাহলে ব্যালেন্স স্টিল রেশিও আমাকে তাহলে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ব্যালেন্স স্টিল রেশিও, ব্যালেন্স স্টিল রেশিও সূত্র কি, রো বি ইকুয়াল টু 0.85 বিটা 1। সূত্র আমাদের কি জানা ছিল, যেহেতু ইউনিটটা দেওয়া আছে কেজি সেন্টিমিটার স্কোয়ার ইউনিটে, তাহলে দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এখানে কেজি সেন্টিমিটার স্কোয়ার ইউনিটে মানটা বসাতে হবে। তাহলে বিটা 1 এ প্রাইম সি ডিভাইড বাই এফ ওয়াই ইন্টু 6117 ডিভাইড বাই 6117 প্লাস এফ ওয়াই। ঠিক আছে, এই সূত্র আমার জানা আছে কিসের জন্য, কেজি সেন্টিমিটার স্কোয়ার ইউনিটের জন্য। এই মানটা আমার জানা আছে কিসের জন্য, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ইউনিটের জন্য। তাহলে এখন আমরা এখানে মান বসাবো। কি মান বসাবো, রবি এর মানে 0.85 ফিক্সড, বিটার মান দেওয়া আছে কোশ্চেনে 0.85। তাহলে আমরা বসাতে পারি 0.85 ইন্টু এফ প্রাইম সি এর মান 281, এফ ওয়াই এর মান হচ্ছে 4200, 6117 ডিভাইড বাই 6117 প্লাস 4200। তাহলে এখান থেকে আমরা রবি এর একটা মান পাবো। তাহলে এইটা ক্যালকুলেশন করে দেখবো যে রবি এর মানটা কত আসে আমাদের। তাহলে আমরা বলতে পারি 6117 ডিভাইড বাই 6117 প্লাস 4200 ইন্টু 281 ডিভাইড বাই 4200 ইন্টু 0.85 ইন্টু 0.85। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 0.0287। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে রো বি, অতএব রো বি ব্যালেন্স স্টিল রেশিও ইকুয়াল টু 0.0287। তাহলে ব্যালেন্স স্টিল রেশিও পেলে আমরা এই সূত্রের সাপেক্ষে ম্যাক্সিমাম স্টিল রেশিও পাই। তাহলে আমরা বলতে পারি অতএব ম্যাক্সিমাম স্টিল রেশিও রো ম্যাক্স ইকুয়াল টু 0.028, আচ্ছা 75%, তাই না। তাহলে আমরা লিখতে পারি 0.75 ইন্টু রো বি, রো বি তার মানে 0.75 ইন্টু 0.086 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে ক্যালকুলেশন করলে, আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.0215, 0.0215। তাহলে এটা পেলাম হচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও। তো ম্যাক্সিমাম স্টিল রেশিও মানেই হচ্ছে স্টিল রেশিও। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু কত, রো। তাহলে এটা ইকুয়াল টু যদি রো হয় তাহলে আমরা রো এর মানটা পেয়ে গেছি, যেটা আমাদের মোমেন্টের সূত্রে প্রয়োজন হতো ইফেক্টিভ ডেপথ বের করার জন্য। তাহলে রো এর এই মানটা যদি আমি ইফেক্টিভ ডেপথের এই সূত্রে বসাই মোমেন্টের ক্যালকুলেশনে, তাহলে আমাদের সব মান জানা, ডি এর মানটা অজানা। তাহলে আমরা এখান থেকে আমরা মানটা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা মানটা একটু উপরেই বের করবো, কারণ এই মানটা আমাদের জানা আছে, আমরা আগে করে ফেলেছি এই স্টেপটা। সো দ্যাটস ওয়াই আমরা এই স্টেপটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা উপরের স্টেপে চলে আসি। আমরা তাহলে ডিরেক্টলি এখান থেকে বলবো হচ্ছে মোমেন্টের ফরম্যাটটা। তাহলে মোমেন্টের ফরম্যাটে যদি বলতে হয় তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব আচ্ছা আমরা জানি কি, অতএব এম ইউ ইকুয়াল টু ফাই রো এফ ওয়াই বি ডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইড বাই এফ প্রাইম সি। তাহলে সেই জায়গাতে আমরা মান বসাবো। মোমেন্টের মান আমাদের কত জানা ছিল, মোমেন্টের মান আমরা যেটা বের করেছিলাম সেটা কত ছিল, 586000 আমরা বের করেছিলাম। যেটা মোমেন্টের মান আমার জানা ছিল কত, আমরা ক্যালকুলেশন করেছিলাম 586000 কেজি সেন্টিমিটার। এই মানটা আমার জানা ছিল, তাই না। তো দ্যাটস ওয়াই আমরা এখানে মানটা বসাবো 586000 ইকুয়াল টু ফাইয়ের মান 0.9, রো এর মানটা আমরা বের করে রেখেছি কত, 0.0215, এফ ওয়াই এর মান 4200। এরপরে আমরা লিখবো বি এর মান, বি এর মান যেহেতু 1 মিটার স্ট্রিপ, তার মানে 100 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 100 সেন্টিমিটার ইন্টু ডি এর মানটা আমরা বের করবো, তাহলে ডি স্কোয়ার। এবার ক্যালকুলেশনে আসে হচ্ছে এইটা
1 মাইনাস 0.59 রো বলতে 0.0215 ইন্টু এফ ওয়াই এর ভ্যালুটা কত? এফ ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 4200 আর এফ প্রাইম সি এর ভ্যালু হচ্ছে 281। এ হচ্ছে আমাদের ক্যালকুলেশন লাইন। তাহলে ক্যালকুলেশন লাইনে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার আননোনটা হচ্ছে ডি স্কোয়ারের মান, এই মানটা আননোন, আর ডি এর মানটা আননোন। ডি এর মানটা জানতে পারলে আমরা অন্যান্য যে কোনো কিছুর মানটা অনায়াসে ক্যালকুলেশন করতে পারি। তাহলে ডি এর মানটা কত হবে আমরা দেখব। ক্যালকুলেশনের নিয়মটা সকলের জন্য বলে দিয়েছি যে আমরা বড় মান থেকে আস্তে আস্তে ক্যালকুলেশন করব। অর্থাৎ আমি যদি ডি স্কোয়ারকে রেখে বাকি সবগুলো গুণ করে দিই, গুণ করার পরে এই মানকে এই ডি স্কোয়ার রেখে বাকি মান দ্বারা ভাগ করে, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। কিভাবে? আমরা প্রথমে করব কি, 4200 ডিভাইড বাই 281 ইন্টু 0.0215 ইন্টু 0.59, এরপর লিখবো 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100 ইন্টু 4200 ইন্টু 0.0215 ইন্টু 0.9। এবার এই মানকে আমরা ভাগ করে দিই, 586000 ডিভাইড বাই অ্যান্সার রুট ওভার অ্যান্সার 9.43। তাহলে আমরা যে মানটা পেলাম সে ডি স্কোয়ার বলতে ডি এর মানটা কত পেলাম, অতএব ইফেক্টিভ ডেপথ 9.43 সেন্টিমিটার। এটা পেলাম ইফেক্টিভ ডেপথের ভ্যালু পেলাম। তাহলে আমাদের কোশ্চেন বলেছে স্ল্যাবের পুরুত্ব কত। স্ল্যাবের পুরুত্ব মানে একবারে আউটার ফেস থেকে ইনার ফেস পর্যন্ত দূরত্ব। অর্থাৎ যদি আমি বলি এটা একটা স্ল্যাবের অংশ, এই স্ল্যাবের অংশের এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একবারে বাহির থেকে বাহির পর্যন্ত, এটা হচ্ছে থিকনেস পুরুত্ব। এই পুরুত্ব আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে। আমরা জানি ইফেক্টিভ ডেপথটা থাকে হচ্ছে কোথায় পর্যন্ত, ইফেক্টিভ ডেপথ থাকে হচ্ছে স্ল্যাবের সেন্টার পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। তাহলে এটা হচ্ছে আমাদের ডি আর আমার লাগবে হচ্ছে টি। তাহলে আমরা বলতে পারি অতএব স্ল্যাব থিকনেস টি ইকুয়াল টু ইফেক্টিভ ডেপথ প্লাস রডের ডায়ামিটার ডিভাইড বাই 2 প্লাস 2 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে যে এই রডটা কি হবে, ইউজিং 12 mm রড, অর্থাৎ আমরা মেন রড 12 মিলিমিটার ডায়ার ইউজ করেছি। ঠিক আছে, তাহলে 12 মিলিমিটার ডায়ার রড ইউজ করলে আমরা এখান থেকে বলতে পারি কতটুকু স্ল্যাব থিকনেস আসবে। কিভাবে, আমরা 12 মিলিমিটার হলে এইটুক কত হবে বলি, এইটুক হচ্ছে হবে 12 অর্ধেক। তাহলে 12 অর্ধেক হলে আমরা বলতে পারি হচ্ছে 1.2 ডিভাইড বাই 2, অর্থাৎ 12 মিলিমিটার মানে হচ্ছে 1.2 সেন্টিমিটার। তার নিচে কত আছে, 1.2 আছে। আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার ক্লিয়ার কভার, 2 সেন্টিমিটার ক্লিয়ার কভার। ওকে, তাহলে আমরা এই জন্য লিখছি হচ্ছে, আচ্ছা এখানে লিখি ক্লিয়ার কভার। তাহলে এখানে আমরা যোগ করে দিই 9.43 প্লাস ডায়ামিটার কত 1.2 ডিভাইড বাই 2 প্লাস ক্লিয়ার কভার 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব আমরা কি, এই মানটা। তাহলে এই মানটা কত আসবে 9, আমরা যদি যোগ করে দিই তাহলে কত পাবো আমরা, 9.43 প্লাস 1.2 বাই 2 প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 12.03। তাহলে 12.03 হচ্ছে আমাদের ফাইনালি 12.03 সেন্টিমিটার। এই মানটা হচ্ছে আমাদের ফাইনালি থিকনেস। তাহলে এটাই হচ্ছে আমাদের থিকনেসের মান, এটা হচ্ছে আমাদের থিকনেসের ভ্যালু। তার মানে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের প্রথম অ্যান্সার, যে স্ল্যাব থিকনেস কত, এটা হচ্ছে আমাদের ফাইনালি থিকনেস। এখন একটা প্রশ্ন আমি সকলের জন্য বলতে চাই যে এই কোশ্চেনে আমরা কেন স্ল্যাবের পুরুত্বে কম্পেয়ার করলাম না, আমরা প্রথমে কেন সাপোর্ট কন্ডিশন বা স্ল্যাবের ক্যাটাগরি অনুযায়ী আমরা যে কন্ডিশন জানতাম এসিআই কোড থেকে, সিম্পলি সাপোর্টেড হলে L/25,
পুরোপুরি অবিচ্ছিন্ন হলে এটা, ক্যান্টিলিভার হলে এটা, এই ফরম্যাটের সাথে আমরা যে মানটা বের করে রাখতাম ওই মানের সাথে এই মানটা কম্পেয়ার করে সেফ আনসেফ ক্যালকুলেশন করতাম। বাট এই জায়গাতে কিন্তু কোশ্চেনে বলে নাই যে লোহা স্ল্যাবের পুরুত্ব বিবেচনা নিরাপদ কি অনিরাপদ চেক করো, জাস্ট পুরুত্ব ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে পুরুত্ব তো ক্যালকুলেশন আমরা ডিরেক্টলি করতেই পারি, আর যেহেতু আমাকে ডিরেক্টলি মোমেন্টের মান দেওয়া আছে, আমরা তো সেলফ ওয়েট বের করার জন্য থিকনেস বের করতে হয়নি প্রথমে, দ্যাটস ওয়াই আমাকে স্ল্যাব থিকনেস চেক করারও প্রয়োজন হচ্ছে না। তারপর যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড ওয়ান ওয়ে স্ল্যাব, কে যদি মনে করি আমরা L/25 দ্বারা ভাগ করে দেখব, তবুও দেখতে পারি L/25 দ্বারা ভাগ করলে আমার L এর মান লাগবে। এল বলতে কি? কার্যকরী দৈর্ঘ্য। এই কোশ্চেনে কোথাও কি কার্যকরী দৈর্ঘ্যের মান দেওয়া আছে? যেহেতু কার্যকরী কোশ্চেনের মান দৈর্ঘ্যের মান দেওয়া নাই, তাহলে কার্যকরী মান দেওয়া না থাকলে আমরা স্ল্যাব থিকনেস এসিআই কোডের সূত্র দ্বারা বের করতে পারি না। যেহেতু সূত্র দ্বারা বের করতে পারিনি, তাই আমরা এখানে কম্পেয়ার করতে পারিনি। মনে রাখতে হবে, যদি কোশ্চেনে কার্যকরী মান দৈর্ঘ্যের মান দেওয়া থাকতো, সিম্পলি সাপোর্টেড কন্ডিশন দেওয়া থাকার কারণে আমরা L/25 দ্বারা একটা থিকনেস বের করতাম এবং ওই থিকনেসের সাথে ডিজাইনকৃত থিকনেসে কম্পেয়ার করে সেফ আনসেফ করতাম, ঘোষণা করতাম। বাট যেহেতু কোশ্চেনে সাপোর্ট কন্ডিশনের স্ল্যাব দেওয়া আছে কিন্তু কার্যকরী দৈর্ঘ্য দেওয়া নাই, আমরা জানি কি L/25 হচ্ছে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে থিকনেস। আমরা জানি কি L/25 হচ্ছে সিম্পলি সাপোর্টেড থিকনেস সূত্র এসিআই কোড দ্বারা। কিন্তু আমি যদি এই এল এর মানটা জানতে না পারি, তাহলে কি আমরা কখনো এই টি এর মানটা বের করতে পারবো? পারবো না। তাহলে এল এর মান জানতে হবে। এই কোশ্চেনে কোথাও কি স্ল্যাবের লেন্থ দেওয়া আছে? ইফেক্টিভ লেন্থ বা স্প্যান লেন্থ দেওয়া নাই, তার মানে আমরা থিকনেস পাবো না। যেহেতু এই থিকনেস পাচ্ছে, তার মানে এই থিকনেসটাই এখন অ্যান্সার। এখানে সেফ আর আনসেফ চেক করে দেখাতে হবে না। কিন্তু যদি এই কোশ্চেনে সিম্পলি সাপোর্টেড দেওয়া আছে এবং ইফেক্টিভ লেন্থের মান দেওয়া আছে, তাহলে আমরা থিকনেস বের করতাম এবং এই থিকনেস ডিজাইন করতাম। দুইটার মধ্যে কম্পেয়ার করে যে মানটা ছোট হতো সেই মানে কম্পেয়ার করে যেটা চেক করতাম এবং চেক করার পরে যে মানটা সাফিসিয়েন্ট থাকতো সেই মানটাই আমরা ক্যালকুলেশনের জন্য বাছাই করতাম। প্রিভিয়াস অঙ্কে কিন্তু আমরা এরকম টাইপের অঙ্ক দেখেছি। এই অঙ্কটার সাথে আগের অঙ্কটার পার্থক্য কোথায় গুলো এটা বুঝতে পারছি নিশ্চয়ই। আমরা কেন এই ম্যাথটা করালাম? এই ম্যাথটাতে দুইটা জায়গায় পরিবর্তন আছে। একটা পরিবর্তন হচ্ছে যে এই ম্যাথমেটিক্সে কোনো লোডের ভ্যালু দেওয়া নাই আমাদের, যার কারণে আমরা একেবারে 3 নাম্বার যে স্টেপ মোমেন্ট থেকে শুরু করেছি, ডিরেক্টলি আমরা মোমেন্ট ক্যালকুলেশন করেছি এবং লোডের পার্সপেক্টিভে যে মোমেন্ট দেওয়া থাকতে পারে কোশ্চেনে এবং লোডের ফ্যাক্টর দ্বারা যে মোমেন্ট বের করা যায়, যার কারণে আমরা এই ম্যাথটা করালাম। এটা 1 নাম্বার চেঞ্জ। 2 নাম্বার চেঞ্জ হচ্ছে আমরা যতগুলো ম্যাথ করেছি এর আগে সবগুলো ছিল হচ্ছে দুইটা থিকনেসের কম্পেয়ার করে চেক করতে হয় নিরাপদ কি অনিরাপদ, তাই না? তারপরে একটা ফাইনালাইজেশন করতে হয়। কিন্তু এই ম্যাথমেটিক্সে কোনো চেক করতে হলো না, ডিরেক্টলি আমরা ডেপথ থেকেই থিকনেস বের করতে পারলাম। কিভাবে? কেননা এই অঙ্কের ডাটাটা দেওয়া নাই, লেন্থের মান দেওয়া না থাকার কারণে আমরা এটা কম্পেয়ার করতে পারলাম না। এই দুইটা বড় একটা চেঞ্জ এখানে রয়েছে। যাই হোক, আমরা ইফেক্টিভ ডেপথ পেয়েছি 9.43 সেন্টিমিটার, থিকনেস পেয়েছি 12.03 সেন্টিমিটার। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেছে। পরবর্তী অ্যান্সার বলেছে কি লোহার পরিমাণ ক্যালকুলেশন করো, লোহার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রয়োজন ছিল হচ্ছে ইফেক্টিভ ডেপথ এবং থিকনেস, সেটা পেয়ে গেছি। আমাদের এটা প্রয়োজন নাই, আমাদের পরবর্তী শুধুমাত্র লাগবে হচ্ছে রো এর ভ্যালুটা 0.0215। তাহলে আমরা বাকিটুকু মুছে দিতে পারি। তাহলে আমরা এইটুকুটা মুছে দিলাম, মুছে আমরা লোহার পরিমাণটা ক্যালকুলেশন করি। তাহলে আমরা এই পর্যন্ত যে মানগুলো পেলাম সেটা কি কি পেলাম একটু দেখি। আমরা পেয়েছি হচ্ছে রো এর ভ্যালু পেয়েছি 0.0215, আমরা ইফেক্টিভ ডেপথ ডি পেয়েছি 9.43 সেন্টিমিটার। এখন আমরা যদি স্টেপ 3-তে আসি, তাহলে স্টেপ 3-তে আমরা কি শিখব? ক্যালকুলেশন। স্টেপ 3-তে শিখব কি আমরা? লোহার পরিমাণ। আমরা জানি ওয়ান ওয়ে স্ল্যাবে দুই ধরনের রড ব্যবহার করা হয়, একটা হচ্ছে মেন রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ বা ডিস্ট্রিবিউশন বার। তাহলে আমরা বলতে পারি মেন রিইনফোর্সমেন্ট, মেইন রড ক্যালকুলেশন, মেইন রড ডিজাইন বা ক্যালকুলেশন বলি, সমস্যা নাই, নির্ণয় যেতে বলছে। মেইন রড ক্যালকুলেশন। মেইন রড ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে এরিয়া অফ স্টিল বের করতে হবে। আমরা জানি এরিয়া অফ স্টিল বের করার সূত্র কি? যে MU = phi AS FY D - A / 2। আমরা এই সূত্র দ্বারা কি করতে পারি?
এস এর পরিমাণটা বের করতে হবে। মোমেন্টের সূত্র, এটা স্টিলের মোমেন্ট নির্ণয় সূত্র, ঠিক আছে। স্টিলের মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে mu ইকুয়াল টু ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ ডিভাইড বাই 2, যেখানে আমরা mu এর মানটা আগেই জেনেছি, তাই না। mu এর মানটা আমরা আগেই জেনেছি, কটা জিনিস লিখে রাখি আমরা। mu এর মানটা আমরা জেনেছিলাম mu ইকুয়াল টু 586000। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে কেজি সেন্টিমিটারে। এখন প্রশ্ন হচ্ছে ফাই এর মানটা আমরা আগে থেকে জানি 0.9, কোশ্চেনে দেওয়া আছে। এস এর মানটা বের করব, এফ এর মানটা দেওয়া আছে, ডি এর মানটা আমরা বের করেছি 9.43। অজানা শুধুমাত্র এ। এই এর মানটা আমরা জানি হচ্ছে স্ট্রেস ডায়াগ্রামের টপ ফাইবার থেকে বল, চাপা বলের যে এরিয়া সেই পর্যন্ত দূরত্বকে বলা হয় এ। সেই এটা আমরা তাহলে বের করতে পারি, কারণ এটাই একমাত্র অজানা মান। তাহলে আমরা এটা বের করব। এখন এ বের করা ক্যালকুলেশনের ফর্মুলা আমরা এখন আসি। এ ইকুয়াল টু আমরা সূত্র কি লিখতে পারি? এই সূত্র আমাদের কি জানা আছে? আমরা জানি হচ্ছে এএস এফ ওয়াই 0.85 এ প্রাইম সি ইন্টু বি। এই সূত্র কিন্তু আমাদের জানা আছে 0.85 এ প্রাইম সি ইন্টু বি। এটা হচ্ছে এ বের করার সূত্র। আর এ দূরত্ব তোমার জানা আছে স্ট্রেস ডায়াগ্রামের টপ ফাইবার থেকে বল বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এখন যদি আমি এর মানটা বের করতে চাই, তাহলে এস এর ভ্যালুটা আমার লাগবে। কিন্তু আমাদের তো কোশ্চেনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এরিয়া অফ স্টিল বের করা। এই যে মেইন রেনফল ক্যালকুলেশন মানে কি, রডের এরিয়া বের করবো এবং স্পেসিং ডিজাইন করব। রডের এরিয়া যদি বের করতে হয় তাহলে আমি এখানে এরিয়া কোথায় পাবো? তাহলে আমাদের একটা ফর্মুলা কি জানা আছে, স্টিল রেশিও রো ইকুয়াল টু আমরা জানি কি এস ডিভাইড বাই বিডি। আমাদের সূত্র জানা আছে, তাই না। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এরিয়া অফ স্টিল ইকুয়াল টু রো বিডি। তাহলে আমরা ওই মানটা এখানে ক্যালকুলেশন করতে পারি। তাহলে রো বিডি এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এ প্রাইম সি বি। তাহলে এখন এর মানটা আমরা বের করব। বি আর বি কেটে গেল, তাহলে রো থাকলো, রো এর মান 0.0215, ডি এর মান 9.43, এফ ওয়াই এর মান 4200 ডিভাইডেড বাই কত আছে 0.85 এ প্রাইম সি এর মান 281। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে মান পেয়ে গেলাম। তাহলে এখন এই মানটা ক্যালকুলেশন করে দেখব এর মানটা কত আসে। তাহলে বলতে পারি 0.0215 ইন্টু 9.43 ইন্টু 4200 ডিভাইডেড বাই 0.85 ইন্টু 281, 3.565 তাহলে আমরা লিখতে পারি 3.57 সেন্টিমিটার। এটাকে রাউন্ড করে নিলে যদি হয় তাহলে হবে 3.60 সেন্টিমিটার। ওকে, তাহলে এর মানটা যদি পেয়ে যায় তাহলে এই মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের আর কোনো পেরিমিটার বাকি মানে প্যারামিটার বাকি নেই, সবগুলোই পেয়ে গেছি এস বের করার জন্য। তাহলে আমরা এখন বলতে পারি মোমেন্টের মান দেওয়া আছে কত 586000, ফাইয়ের মান 0.9, এস এর মান হচ্ছে আমাদের বের করতে হবে, এফ ওয়াই এর মান হচ্ছে 4200, ডি এর মান 9.43, এর মান 3.60 ডিভাইড বাই 2। এই ক্যালকুলেশন লাইনে আমাদের আননোন শুধুমাত্র কি, আননোন শুধুমাত্র এরিয়া অফ স্টিল। তাহলে আমরা এখান থেকে এরিয়া অফ স্টিলের মান ক্যালকুলেশন করে বের করে দেখি যে কত আসে এরিয়া অফ স্টিলের মান। তাহলে এএস এর মানটা কত আসবে? তাহলে আমরা দেখব এখান থেকে 3.60 ডিভাইড বাই 2, 9.43 মাইনাস অ্যান্সার ইন্টু 4200 ইন্টু 0.9। এরপর আমাদের কি আছে 586000 ডিভাইড বাই অ্যান্সার। তাহলে আমাদের ভ্যালু আসছে 20.39। এটা আমাদের এরিয়া অফ স্টিলের ভ্যালু আসতেছে। তাহলে 8.32, তাহলে আমরা বলতে পারি এরিয়া অফ স্টিল হচ্ছে 20.32 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 100 সেন্টিমিটার জায়গা আমরা দেখেছিলাম কি 1 মিটার স্ট্রিপ। যদি বলি যে পুরা একটা স্ল্যাবের মধ্যে আমরা শুধুমাত্র 100 সেন্টিমিটার জায়গা নিয়েছি, এটা মনে করলাম অনলি 100 সেন্টিমিটার জায়গা নিয়েছি, ঠিক আছে। এই 100 সেন্টিমিটার জায়গার মধ্যে শুধুমাত্র 20.32 সেন্টিমিটার জায়গা, অর্থাৎ আমরা যদি বলি
তাহলে মনে করলাম জাস্ট এতটুকু জায়গার মধ্যে আমাদের রড লাগবে, বাকিটুকু সব কংক্রিট। তাহলে এইটা হচ্ছে এরিয়া অফ স্টিল। এটা কিন্তু আমার 100 সেন্টিমিটার ফালি, ঠিক আছে। তাহলে 100 সেন্টিমিটার ফালির মধ্যে আমার 20.32 সেন্টিমিটার স্কোয়ার জায়গার মধ্যে রিনফোর্সমেন্ট লাগবে, মেইন রিনফোর্সমেন্ট, বা এগুলো কংক্রিট লাগবে। এটা হচ্ছে স্ল্যাব। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার 20.32 সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই রডটা যে ব্যবহার করব এটার স্পেসিং ডিজাইনটা কেমন হবে। এখানে সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, আমরা জানি স্ল্যাবের স্পেসিং ডিজাইনটাই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা আগেই কিন্তু ইফেক্টিভ ডেপথ বের করার সময় মেন রিনফোর্সমেন্টের ডায়ামিটার কনসিডার করেছিলাম। তো সেটাই বলি, ইউজড যেহেতু ব্যবহার হয়ে গেছে, ইউজড মেইন রড 12 মিলিমিটার ডায়া। ইউজড মেন রড কত, 12 মিলিমিটার ডায়া। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব স্পেসিং ডিজাইন কত লিখতে পারি আমরা, অতএব স্পেসিং এস ইকুয়াল টু, আমরা ফর্মুলা হচ্ছে BAS ডিভাইডেড বাই AS। আমরা শুধু জানি, তাহলে সেখান থেকে বি এর মানটা হচ্ছে 100 সেন্টিমিটার, এস এর মানটা হচ্ছে 20.32, ছোট হাতের এস। আমরা জানি ছোট হাতের এস বলতে বোঝানো হয় একটা রডের ক্ষেত্রফল। তাহলে মনে করছি ফর এক্সাম্পল যে এটা হচ্ছে আমাদের একটা রড, জাস্ট মনে করলাম এটা একটা রড। তাহলে এই রডের একটা রডের ক্ষেত্রফল, তাহলে একটা রড হচ্ছে আমাদের মেন রড 12 মিলিমিটার, তাহলে এটার ডায়া কত হবে, ডায়া ইকুয়াল টু 12 mm বা 1.2 সেন্টিমিটার। তাহলে এরিয়া কত হবে, এস ইকুয়াল টু π/4 ইন্টু ডায়া 1.2 তার উপরে স্কোয়ার। অর্থাৎ একটা রডের ক্ষেত্রফল হলে তার ডায়ামিটারটা 1.2, তার মানে কত এত। এটাই ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে 1.13 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেই জায়গাতে আমরা যদি মানটা বসাই, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 100, এস এর ভ্যালু 1.13 এবং এস এর ভ্যালু কত 20.32। এটা ক্যালকুলেশন করলে আমাদের একটা স্পেসিং আসবে, সেটা কত আসবে দেখি আমরা একটু, 100 ইন্টু 1.13 ডিভাইড বাই 100 ইন্টু 1.13 ডিভাইড বাই 20.32 কত আসছে 5.56। তাহলে আমরা বলতে পারি 5.56, সেটাকে রাউন্ড করে নিব, মনে করলাম ধরে নিচ্ছি আমরা 5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে ফাইনালি বলতে পারি কি, আমরা ফাইনালি বলতে পারি যে 12 মিলিমিটার ডায়ার মেইন রড 5 সেন্টিমিটার দূরত্বে 5 সেন্টিমিটার স্পেসিংয়ে আমরা এটা ব্যবহার করেছি, অর্থাৎ 5.5 নট 5 লিখি, আমরা 5.5 লিখি। তাহলে স্টেটমেন্ট লাইনটা কি হবে, স্টেটমেন্ট লাইনটা এমন হবে যে 12 mm rod used as main bar at the rate of 5.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে আমাদের স্টিল ডিজাইন মেইন রিইনফোর্সমেন্ট ডিজাইনের স্টেটমেন্ট লাইন, যে 12 মিলিমিটার ডায়া রড মেইন বার হিসাবে ব্যবহার করেছি, যার স্পেসিং 5.5 সেন্টার টু সেন্টার। এটা গেল হচ্ছে মেইন রড ক্যালকুলেশন। তাহলে আমাদের আরও এক টাইপের রড আছে, সেটা কি টেম্পারেচার ক্যালকুলেশন, সেটা একটু আমরা দেখি। একটু আশা করি তুলনা হয়ে গেছে আমাদের। তাহলে আমরা স্টেপ 4-এ আসবো। স্টেপ 4টা হচ্ছে কি, স্টেপ 4 টা হচ্ছে 5টা আমরা লিখেছি হচ্ছে মোমেন্টের ডেপথের, এরপরে করেছি হচ্ছে আমরা 3 নম্বরে করলাম হচ্ছে এরিয়া অফ স্টিল, এবং 4 নম্বরে করব কি স্টেপ 4। একটা বিষয় খেয়াল করেছি কি আমরা সকলে, যে স্টেপটা কিন্তু ভ্যারি করছে। আমার যখন কোশ্চেনের অনেকগুলো ডাটা বের করতে হচ্ছে তখন আমাদের স্টেপ সংখ্যা বেড়ে যাচ্ছে, আর আমরা যখন দেখলাম অনেকগুলো ডাটা দেওয়া আছে তখন স্টেপ সংখ্যা কমে যাচ্ছে। তবে এই যে স্টেপ লেখার, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। পরীক্ষার হলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 লেখা বাধ্যতামূলক না। আমরা যেই পার্টটা করছি সেই পার্টটা লিখে দিলেই হলো। এখানে আমরা কোনটা করছি, ডিজাইন ক্যালকুলেশন করছি কোনটা, কোনটা আমরা ডেপথ বের করছি, কোনটা মোমেন্ট বের করছি, লিখে দিলেই হলো। স্টেপ লেখাটা ইম্পর্টেন্ট নয়। ওকে, তাহলে আমরা যদি বলি ডিস্ট্রিবিউশন বার ক্যালকুলেশন,
তাহলে আমরা কি জানি, ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে বা টেম্পারেচার বারের ক্ষেত্রে আমরা দুই ধরনের রড ইউজ করতে পারি, প্লেন বার, ডিফর্ম বার। আমরা তো অনেকগুলো দুই একটা ম্যাথে WSG সময়তেও ডিফর্ম বার ব্যবহার করেছি, আজকে আমরা প্লেন বার ইউজ করি। তাহলে লিখতে পারি ইউজিং 5-10 mm rod as plain bar। আমরা 10 মিলিমিটার ডায়ার রড ইউজ করব প্লেন বার হিসাবে, ঠিক আছে, টেম্পারেচার বা শ্রিঙ্কেজ বা ডিস্ট্রিবিউশন বার হিসাবে। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কিনে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ACI কোড। মেইন বারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা জানা আছে কি, মেইন বার এরিয়া অফ স্টিল ইকুয়াল টু 0.0025 BT। অ্যাকর্ডিং টু ACI কোড আমরা মেইন বারের ক্ষেত্রে এরিয়া অফ স্টিলের সূত্র জানি 0.0025। তো সেক্ষেত্রে 0.0025 ইন্টু বি এর ভ্যালু 100 আর টি এর ভ্যালু আমরা কত বের করেছিলাম, টি এর ভ্যালু কিন্তু আমরা বের করেছিলাম যে অ্যাবাউট প্রায় 12 পয়েন্ট সামথিং, অর্থাৎ 12.03। তাহলে আমরা মনে আছে নিশ্চয়ই যে আমরা টি এর ভ্যালু বের করেছিলাম 12.03 সেন্টিমিটার। সো আমরা লিখতে পারি 12.03 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এরিয়া অফ স্টিলের মানটা পেয়ে যাব। সেটা কত পাচ্ছি, 0.0025 ইন্টু 100 ইন্টু 12.03 পালাম কত, 3.0075। তাহলে আমরা পাচ্ছি 3.0075 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এই রডটা ব্যবহার হবে লং স্প্যান বরাবর। আমরা জানি লং ডিরেকশানে ডিস্ট্রিবিউশন বা টেম্পারেচার রিনফোর্সমেন্ট ব্যবহার করতে হয় 3.0075 সেন্টিমিটার স্কোয়ার জায়গাতে ব্যবহার হবে। তাহলে স্পেসিং ডিজাইনটা কত হবে, তাহলে আমরা বলতে পারি অতএব স্পেসিং অর্থাৎ সেন্টার টু সেন্টারের ডিস্টেন্স এস ইকুয়াল টু একই সূত্র বি এস ডিভাইড বাই এস প্রাইম। এস প্রাইমটা লেখা হয় কি জন্য আমরা আগে বলেছি। এখন একটা রডের ক্ষেত্রফল কত, এ এস ছোট হাতের এস সমান π/4 ডি স্কোয়ার, ডি বলতে 1 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 10 মিলিমিটার ডায়া তাকে সেন্টিমিটার করলে 1 সেন্টিমিটার, একটা রড ক্ষেত্রফল π/4 1 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কত, 0.785 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে মান বসাই, বি এর ভ্যালু 100, এস এর ভ্যালু 0.785 এবং এ প্রাইম এস এর ভ্যালু 3.0075। তাহলে এখান থেকে আমরা স্পেসিং ডিজাইন করতে পারি। সেটা কত পাবো, 100 ইন্টু 0.785 ডিভাইডেড বাই 3.0075 কত পাচ্ছি আমরা, 26.10। তাহলে মনে করলাম 26.10 বা অ্যাপ্রক্সিমেটলি 26 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এটা স্টেটমেন্ট লাইন কি হবে, এটা হবে এরকম যে ডিস্ট্রিবিউশন বার বা টেম্পারেচার বার বা শ্রিঙ্কেজ বার 10 মিলিমিটার ডায়া রড ইউজিং অ্যাজ এ প্লেন বার at the rate of 26 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আমরা এটা স্টেটমেন্ট লাইন দিতে পারি। এই হচ্ছে আমাদের স্টিল ডিজাইন। তাহলে আমরা লোহার পুরুত্ব ক্যালকুলেশন করলাম, লোহার পরিমাণ ক্যালকুলেশন করলাম এবং সেই লোহার পরিমাণের দুইটা ক্যাটাগরি, মেন রিনফোর্সমেন্ট এবং টেম্পারেচার বা ডিস্ট্রিবিউশন পার, সেটা ক্যালকুলেশন করলাম। এখন আমরা প্রস্তুত, আমি বলেছি বারবারই, একটা ডিজাইন কমপ্লিট করার পরে সবসময় ক্রস সেকশনাল ড্রয়িংটা, রিনফোর্সমেন্টের ডিটেলিংটা দেখাই দেবো আমরা। সে কোনটা মেন রিনফোর্সমেন্ট, কোনটা ডিস্ট্রিবিউশন বার, কোনটা কত ডায়ার ইউজ করেছি, কত স্পেসিংয়ে ইউজ করেছি, সেই বিষয়গুলো দেখায় দেওয়া অবশ্যই উচিত। আদারওয়াইজ আমাদের ফুল মার্কস পাবো না। তো আমরা ম্যাক্সিমাম ম্যাথমেটিক্সে ক্রস সেকশনটা দেখিয়ে দিয়েছি। আজকে আমরা প্ল্যান সেকশনের উপরে কীভাবে রডটা হয় সেটা দেখাই দিব। অর্থাৎ সেকশনটা যদি আমরা ড্র করি, ক্রস সেকশন না করে যদি প্ল্যান সেকশন ড্র করি স্ল্যাবের, তাহলে রিনফোর্সমেন্টের ডিটেলিংটা কেমন হবে সেটা একটু দেখবো আজকে। তো আশা করি এটা সকলের হয়ে গেছে। একটা 26 সেন্টিমিটার পেয়েছি, একটা পেয়েছি হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে আমরা স্ল্যাবের টোটাল স্ল্যাবের রিনফোর্সমেন্ট ডিটেলিংটা দেখব। তাহলে আমরা দেখব হচ্ছে রিনফোর্সমেন্ট ডিটেইলিং। নর্মালি আমি এখন যেই চিত্র দেখাচ্ছি পরীক্ষার হলে এই চিত্রের চেয়ে ক্রস সেকশনাল যেটা দেখাই, ঠিক আছে, ওটা দেখানোই বেশি যুক্তিসঙ্গত। বাট আমি বোঝার জন্য আজকের ক্লাসে
টোটাল স্ল্যাবের সেকশনটা দেখাবো, এটা জাস্ট বোঝার জন্য। কিন্তু পরীক্ষাতে হলে আমরা এই চিত্র দেখাতে হবে না, ক্রস সেকশন যেটা দেখানো হয় সাপোর্টের উপরে ওটা দেখানোই ভালো। তো রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে এইটা হচ্ছে আমাদের স্ল্যাব অংশ, মনে করলাম এটা হচ্ছে আমাদের স্ল্যাবের অংশ, একটা ওয়ান ওয়ে স্ল্যাবের একটা ফালি কল্পনা করলাম আমরা, যেখানে আমাদের এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটা হচ্ছে লং স্প্যান, আর এটা হচ্ছে শর্ট স্প্যান। লং স্প্যান আর শর্ট স্প্যানের মধ্যে আমরা জানি শর্ট ডিরেকশন বরাবর মেন রিইনফোর্সমেন্ট বসে, তাহলে আমরা শর্ট স্প্যান বরাবর মেন বসাচ্ছি। এটা হচ্ছে মেন বার, এটা ক্র্যাঙ্ক বার, এটা এক্সট্রা টপ। মেন রিইনফোর্সমেন্ট, ক্র্যাঙ্ক বার, এক্সট্রা টপ, মেন রিইনফোর্সমেন্ট, ক্র্যাঙ্ক বার, এক্সট্রা টপ। ঠিক আছে। আর লং স্প্যান বরাবর বসবে কি ডিস্ট্রিবিউশন বার বা টেম্পারেচার বা সিঙ্কটেজ বার। তাহলে মনে করছি এটা আমাদের বার, ওকে, প্রথমটা একটু বাঁকা হয়ে গেল। তাহলে আমরা এখন ডিনোশন করতে পারি, এটা হচ্ছে মেইন বার, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন বার, তাহলে এটা হচ্ছে মেইন বার। ঠিক আছে, মেইন বার যেটা 12 mm ডায়া রড, এবং একটা মেন রডের ডায়া সেন্টার থেকে আরও একটা মেন রডের সেন্টার পর্যন্ত দূরত্ব কত? 5.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমরা বলতে পারি ডিরেক্টলি, এখান থেকে যদি বলি তাহলে একবারে বলতে পারি মেইন বার 12 মিলিমিটার ডায়া রড এবং সেন্টার টু সেন্টার স্পেসিং। তার মানে এখন এটাকে যদি ডিরেক্টলি বলা যায় কি বলতে পারি আমরা এখান থেকে, যে মেইন রড 12 mm at the rate of 5.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। ডিজাইনের যে শিট থাকে সেই শিটে এইভাবে লেখা থাকে। ওকে, এবার আসবো টেম্পারেচার বার সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার বার, এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বার। তাহলে শ্রিঙ্কেজ অথবা টেম্পারেচার বার লিখি, টেম্পারেচার বা ডিস্ট্রিবিউশন বার 10 mm ডায়া, অর্থাৎ টেম্পারেচার বার বা ডিস্ট্রিবিউশন বারের 10 মিলিমিটার ডায়া রড ইউজ করেছি, এবং একটার সেন্টার থেকে আরেকটার সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 26 সেন্টিমিটার। তাহলে আমরা কীভাবে নিতে পারি? আমরা নিতে পারি এখান থেকে এইভাবে, যে ডিস্ট্রিবিউশন বার 10 mm ডায়া at the rate of 26 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। ঠিক আছে, তাহলে আমরা একটা পুরো প্ল্যানিং সেকশন দেখলাম একটা স্ল্যাবের, যার শর্ট ডিরেকশন বরাবর মেন রিইনফোর্সমেন্ট, এই যেগুলো ক্র্যাঙ্ক বার আছে, ক্র্যাঙ্ক বারটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, এটা হচ্ছে এক্সট্রা টপ বার। ঠিক আছে, তো এখন একটা বিষয় হচ্ছে, একটা জিনিস খেয়াল করি, আমরা প্লেন বার ব্যবহার করেছিলাম মনে আছে ডিস্ট্রিবিউশন বারের সময়। প্লেন বারের মাথাগুলো কি হয়? হুক থাকে, তার মানে আমরা কিন্তু হুক দিইনি, এটা বোঝানোর জন্য দিইনি আর কি। এই মাথাগুলো কি দিতে হবে? এই মাথাগুলোতে হুক ব্যবহার করতে হবে, কারণ আমরা প্লেন বার ব্যবহার করেছি। প্লেন বার ব্যবহার করার কারণে আমরা এখানে হুক দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু যদি এটা আমরা ডিফর্ম বার ব্যবহার করতাম তাহলে কিন্তু এই হুকটার প্রয়োজন ছিল না। আমরা মনে করি
প্লেন বার ব্যবহার করেছি হচ্ছে ডিস্ট্রিবিউশন অংশে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন বারে, আর মেন রিইনফোর্সমেন্ট ব্যবহার করেছি আমাদের ডিফর্ম বার। তাহলে এটা ডিফর্ম বার বলে প্লেন থাকবে, স্ট্রেট থাকবে, আর প্লেন বার হওয়ার কারণে ডিস্ট্রিবিউশন বারে হুক আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আমরা জানি ক্র্যাঙ্কের অংশটুকু সাপোর্ট কন্ডিশন থেকে L/7 ডিস্টেন্সে হয় যদি সেটা সিম্পলি সাপোর্টেড হয়, বাট সেমি কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস প্রান্তগুলোতে L/5 হয়, সেটা আমরা দেখিয়েছি। তো এইটা মূলত পরীক্ষার হলে যদি দেখাতে বলে তবেই দেখাবো, ন্যাচারালি দেখানোর দরকার নেই। কিন্তু যেটা ক্রস সেকশনাল ড্রয়িং, সেই ক্রস সেকশনাল ড্রয়িং পরীক্ষাতে বলুক আর চাই না বলুক, আমরা প্রত্যেকটা ডিজাইন শেষে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আশা করি আমরা এই ধরনের টাইপের যে গ্যাপগুলো ছিল, যে জায়গাগুলো বোঝার ছিল, আশা করি অঙ্ক থেকে আমরা সেটা বুঝতে পারিছি ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।